নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা প্রবাদ প্রবচনের ক্লাসেই থাকবো। যেভাবে বর্ণনাক্রমিক প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আমার বর্গীয় জ নির্মিত প্রবাদ প্রবচনের প্রথম ক্লাস, আর টোটাল প্রবাদ প্রবচনের কিন্তু 29 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি আপ্রাণ চেষ্টা করব যে প্রত্যেকটা প্রবাদ প্রবচনের উৎপত্তির কারণ বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রবাদটা ব্যবহার করব তার বিস্তৃত আলোচনা করতে, এবং সেই ধরনের পুরনো ট্র্যাডিশনটাও বজায় রাখবো, যে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে কীভাবে গোটা বিষয়টাকে বুঝিয়ে দেওয়া যায়, আজও কিন্তু সেই ধারাটা বজায় রাখার। সেদিক থেকে বন্ধু আজ বর্গের জ নির্মিত প্রবাদের প্রথম যে প্রবাদটা সম্পর্কে তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে জগৎ জুড়ে জাল ফেলেছে পালিয়ে বাঁচবি কোথা। মানে বুঝতেই পারছো যে জগৎ জুড়ে জাল ফেলা পাওয়া যায়। জগতে জাল যদি সমস্ত জায়গায় ফেলা থাকে তাহলে মাছকে তো ধরা পড়তেই হবে, তাই না? কোনো মাছই এড়াতে পারবে না, তো জাল তো সমস্ত জায়গায় ফেলা আছে। বিষয়টার ব্যাখ্যাটা এরকম, অর্থাৎ জমের হাতে কেউ মানে এড়াতে পারে না। জম তো গোটা পৃথিবী জুড়ে, অর্থাৎ মৃত্যু তোমার হবেই। জন্ম যখন করেছে মৃত্যু তোমার হবেই। এই কারণে হচ্ছে জগৎ জুড়ে যদি জাল ফেলা থাকে, যেমন পালিয়ে বাঁচে না, ঠিক তেমন জমের হাত থেকে, মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ রেহাই পেতে পারে না। তারপর হচ্ছে জগতে কে ভালো, কে যার মনে লাগে। যে বিষয়টা তোমরা জানো, খুবই জনপ্রিয় একটা কথা, যে সংসারে যে যাকে প্রিয় জ্ঞান করে সেই তাকে ভালো দেখে, মানে অন্যের পক্ষে নয়। অর্থাৎ এটা এইভাবে ব্যবহৃত হয় যে ভিন্ন রুচিহি লোক, এটা সংস্কৃত প্রবাদ, যে ভিন্ন রুচিহি লোক, এভাবে সংস্কৃত ব্যবহৃত হয়। বাংলায় আমার আরও এই প্রবাদটা মনে পড়ে যাচ্ছে, এই যে যার সঙ্গে যার মজে মন কিবা হারি কিবা ডম, কিংবা আমরা বলি যে যার সঙ্গে যার ভাব তার পিছনটা দেখলেও লাভ। এটা আমি খুব বলে থাকি। অর্থাৎ জগতে ভালোকে যার সঙ্গে যার মনে লাগে, অর্থাৎ আমার যাকে ভালো লাগে সেই আমার কাছে ভালো, এটা স্বাভাবিক হওয়া উচিত। পরে জগন্নাথে গেলে হাড়ির ঝাঁটা খেতে হয়। যে জগন্নাথে গেলে হাড়ির ঝাঁটা খেতে হয় মানে, অর্থাৎ একটা কথিত একটা বিষয় আছে যে যার প্রথমে জগন্নাথ দেখতে যায়, মানে যারা, তারা প্রথমে কিন্তু হাড়ির ঝাঁটা খেয়ে পরে ঠাকুর দেখতে পায়। অর্থাৎ অপমান বা কষ্ট স্বীকার না করলে কখনোই কিন্তু কেষ্ট লাভ হয় না, বা সিদ্ধি বা ফল কিন্তু লাভ হয় না। সেই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপরটা হচ্ছে জগা খিচুড়ি। জগা খিচুড়ি মানে কি বলতো? জগা খিচুড়ি মানে খুবই জনপ্রিয় প্রবাদ, অর্থাৎ তালগোল পাকানো। মানে বিষয়টা হচ্ছে যে অনেক অনাবশ্যক এবং আবশ্যক দ্রব্যের দ্বারা মানে জটলা পাকানো, অর্থাৎ যার স্বভাব ভালো হয় না, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। যে জগা খিচুড়ি মানে তালগোল ঘোষপিণ্ডিল পাকানো, অর্থাৎ ঝামেলা পাকিয়ে তোলা। তারপর হচ্ছে জঙ্গলা কখনো পোষ না, মানে সদমন তার কেওড়া বনে। বিষয়টা কেমন? অর্থাৎ যে জঙ্গলি, মানে সাধারণত জঙ্গলি পাখি টাকি, জঙ্গলি পশুর সাধারণত পোষ মানে না, সর্বদা তার মন কেওড়া বনের দিকেই থাকে। মানে যার যা স্বভাব সেদিকেই তার কিন্তু টান। তারপর হচ্ছে জড়ভরত, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, তোমরা জানো। যেটাও একটা গল্প আছে এরকম, যে মহারাজ ভরত যখন অনেক বয়স হয়ে গেছিলো, তখন বানপ্রস্থ আশ্রমে গিয়ে এক হরিণের মায়ায় কিন্তু পড়েছিলেন, এবং হরিণ জন্ম প্রাপ্ত হয়েছিলেন। পরে তিনি এক ব্রাহ্মণের গৃহে জাতিস্বর রূপে জন্মগ্রহণ করেন। জাতিস্বর মানে হচ্ছে পূর্বজন্মের কথা মনে থাকে, এবং ভগবান আরাধনায় ব্যাঘাত আশঙ্কায় কারোর সঙ্গে কিন্তু কথাবার্তা বলতেন না, এবং কোনো কায়িক চেষ্টাও, মানে শারীরিক চেষ্টাও করতেন না, কেবল জ্বরের ন্যায় বসে থাকতো। এই জন্যে তাকে লোকে জড়ভরত বলতো। অর্থাৎ কার্যে অপটু জড়প্রায় লোককে সাধারণত হচ্ছে জড়ভরত বলা হয়, অর্থাৎ নির্বুদ্ধি যাকে বলা হচ্ছে। তো হচ্ছে জন জামাই ভাগনা, তিন নয় আপনা। হ্যাঁ, বিষয়টা কেমন? অর্থাৎ জন অর্থাৎ মজুর যারা আছে, দিনমজুর যারা খাটে, বা জামাতা এবং জামাই এবং ভাগিনা হচ্ছে অর্থাৎ বোনের ছেলে মেয়ে, এই তিনজনের যতই উপকার করো না কেন, কেউ কিন্তু কখনো তোমার নিজের হবে না। এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে জন্ম গেল ছেলে খেয়ে, আজ বলে ডাইন। মানে ব্যাপারটা কেমন? অর্থাৎ বিষয়টা কেমন? যে কাজ আজীবন করে আসলে কেউ দোষ দিল না, সেই কাজে কেউ দোষ দিলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয়। তা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, আমরা খুবই এই প্রবাদটা ব্যবহার করি।
যে এই তিনটে ঘটনা বিধাতার অর্থাৎ নিয়তি নির্দেশ বলে আমরা মনে করি। কারণ হচ্ছে জন্ম ঈশ্বরের ইচ্ছাতেই হয়, মৃত্যু ঈশ্বরের ইচ্ছাতেই, বিয়ে ঈশ্বরের ইচ্ছাতেই হয়। ফলে এই তিন জায়গায় মানুষের নিজের কোনো ইচ্ছা বা ক্ষমতা কাজ করে না, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর যে জন্মে দেখেনি লোহার মুখ, কোদালকে বলে গুণ ছুঁচ বা ছুঁচ। বিষয়টা কেমন বলো তো? অর্থাৎ অজ্ঞাত বিষয়ে যদি কেউ মন্তব্য প্রকাশ করে তখন হাস্যাস্পদ হতে হয়, সেই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয়। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। তারপরে চলে যাব জন্মের মধ্যে কর্ম নিমুর বা নিমায়ের, যাকে বলা হচ্ছে চৈত্র মাসে রাস। বিষয়টা কেমন বলো তো? যেটা একটা গল্প আকারে যে নিমু অর্থাৎ নিমু গোসাই মানে নিমাই সাধারণত বলা হয়, যে বাৎসরিক পর্বের মধ্যে চৈত্র মাসে এক রাজযাত্রা অনুষ্ঠান করতেন। যে একটিমাত্র কার্য করে গর্ব প্রকাশ করে বিদ্রুপ ছলে তার সম্পর্কে এই প্রবাদটি কিন্তু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে জপ তপ করো কি মরতে জানলে হয়। মানে বিষয়টা হচ্ছে কেউ সমস্ত জীবন জপ তপ করে এবং প্রতিদিন গঙ্গা স্নান করে, কিন্তু মরার সময় বাড়িতে মরে। আর কেউ জপ তপ কাকে বলে জানে না, গঙ্গা কোন মুখে যায় সেটাও সাধারণত সংবাদ রাখে না। মৃত্যুকাল হয়তো তার গঙ্গা লাভে কিন্তু ঘটে। অর্থাৎ কার কপালে কার জীবনে কখন কিভাবে কি হতে পারে এটা সাধারণত আমরা জানি না, সেটাই জিনিসটা ঈশ্বরই জানেন। তারপরে জপ নেই তপ নেই ভস্য মাখা গায়ে, জপের সঙ্গে খোঁজ নেই ফটিকে রাঙা ক্ষোভ। বিষয়টা হচ্ছে কেমন বলতো? অর্থাৎ ধর্মের বা ভান করা বা বাদছড়ম বা লোক দেখানো একটা বিষয়। ফটিক কথাটা মানে কি বলতো? জপের মালা। জপ নেই তপ নেই ভস্য মাখা গাই, আমি জপতেও জানি না, তপস্যা করতে না, ছাই মেখে ঘুরে বেড়াই। জপের সঙ্গে খোঁজ নেই ফটিকের রাঙা থোপ, অর্থাৎ জপ কী করে করবো সেটা জানি না, অথচ জপের মালা নিয়ে যাচ্ছে বড় ঝোলাতে করে ঘুরে বেড়াচ্ছি। তারপরে জমি বা ভুঁই অভাবে উঠান চষা। মানে বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় কার্য না থাকলে অপ্রয়োজনীয় কার্যে মানুষ লিপ্ত হয়। জমি নেই চাষ করার, আমি উঠোন যদি চাষ দিতে থাকি, তাহলে এই অর্থে ব্যবহৃত হয় যে অপ্রয়োজনীয় কাজ করার জন্যে, যখন প্রয়োজনীয় কোনো কাজ থাকে না মানুষ অপ্রয়োজনীয় কাজেই ব্যস্ত থাকে। তারপর হচ্ছে জয় কেতে। জয় কেতে তোমরা বুঝতেই পারছো, জয় মানে হচ্ছে বিজয় লাভ করা, জয় কেতে মানে হচ্ছে বিজয়ীর পক্ষ অবলম্বন করা। অর্থাৎ যখন যার কাছে স্বার্থসিদ্ধির সম্ভাবনা, তখন অপরপক্ষ পরিত্যাগ করে তার দিকে কাত হওয়া বা ঢলে পড়া, অর্থাৎ তারই জয়গান করার অর্থে ব্যবহৃত হয়। এটা সাধারণত রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছে বা পার্সোনালিটি আছে, রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যেই সাধারণত এই জিনিসটা হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এই যে জয়কেতে তার দিকে ঢলে পড়া মানে কি? অর্থাৎ আমার ওখানে লাভের সম্ভাবনা, তাই হচ্ছে আমরা সেদিকে কিন্তু চলে যাই। পটা জল এগোয় না তৃষ্ণা এগোয়। যে জল এগোয় না তৃষ্ণা এগোয় মানে কি? অর্থাৎ যার প্রয়োজন সেই অগ্রসর হবে, অর্থাৎ নিজের ইচ্ছায় বস্তু সবসময় অগ্রসর হয় না। অর্থাৎ তোমার প্রয়োজন হলে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি বিষয়টা পাবে, নচেত কিন্তু নয়। মানে প্রয়োজন তাই বড় বালাই, এটা হচ্ছে বলতে হয়। পরে হচ্ছে জল খেয়ে জলের বিচার। এই যে জল খেয়ে জলের বিচার মানে কী বলতো? অর্থাৎ জল খাওয়ার পর তার ভালো মন্দ বিচার কোনো কিন্তু ফল নেই। অর্থাৎ খাবার আগে বিচার করতে হয়, কাজ করার আগে কিন্তু তার দোষগুণ বিবেচনা করা উচিত, কাজ করার পরে দোষগুণ বিবেচনা না করা উচিত। আমার মনে পড়ে যাচ্ছে জল খেয়ে জলের বিচার মানে বর্তমান যুগের ছেলে মেয়েদের কথা। এরা ভাবনা চিন্তা কোনো কিছুই করে না, মানে চেহারা দেখে না কি দেখে না আবেগবশত যাকে দেখে যে কোনো কিছু ভালোবেসে ফেলছে, তারপরে আবেগবশত বিয়েও করে ফেলছে এবং তারপর 2-4 দিন যেতে না যেতেই সংসার দই ব্যাপার। অর্থাৎ এই যে জল খেয়ে পরে জলের বিচার না করাই উচিত। আগে বিচার করো জলটা ভালো কি ভালো না, আয়রন আছে কি আছে না, নোংরা আছে কি আছে না, খাবো কি খাবো না, তারপরে সেটা তুমি খাওয়ার পরে দেখলে নোংরা ছিল, আয়রন আছে, অসুখ হলো, সেটা না করাই কিন্তু ভালো। দেখো বন্ধু, এই যে প্রবাদ প্রবচন, এই প্রবাদ প্রবচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ 2003 সালে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে এটা পাঠ্য ছিল, 2005 সালে যখন আমি উচ্চ মাধ্যমিক পড়ে দিই তখন এটা পাঠ্য ছিল। বর্তমানে বাংলা মিডিয়ামের ক্লাস 11-এও কিন্তু এটা পাঠ্য আছে। সেদিক থেকে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসি এমএসসি পরীক্ষাতেও কিন্তু এই সিলেবাসটা পাঠ্য। তাই আমার মনে হয় তোমাদের এটা গুরুত্ব সঙ্গে ক্লাসটা করাই উচিত। সেই সঙ্গে তোমরা যদি তোমাদের লেখাটাকে ক্ষুরোদার করতে চাও বা বক্তব্যটাকে যদি সুন্দর করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই ক্লাসটা আমার মনে হয় যেন সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে করাটাই কিন্তু বাঞ্ছনীয়।
তারপর হচ্ছে জলখে জাতি জিজ্ঞাসা করা। জলখে জাতি জিজ্ঞাসা করা মানে হচ্ছে অর্থাৎ আগের কাজ পরে করা। মানে বিষয়টা হচ্ছে অপরের হাতে জল খায়, তারপরে সে জল আচরণীয় কিনা জিজ্ঞাসা করার ফল নেই। অর্থাৎ সে কোন জাতি, জল হাতে তার খাওয়া উচিত ছিল কি না ছিল সেটা না ভাবে হওয়ার। অর্থাৎ আমি কাজ করার আগে ভাববো যে সেটা করা যায় কি না যায়, কাজ করে করার পরে সে অসুচ কিনা, জল খাওয়া যায় কিনা সেটা ভেবে কিন্তু কোনো লাভ নেই। এটা বোকারা সাধারণত করে থাকে। আমার মনে পড়ে যাচ্ছে এই সম্পর্কিত ইংরেজি যে প্রবাদটা, যে পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স। এরপর হচ্ছে জল জল বৃষ্টির জল বল বল বাহুর বল। বিষয়টা কেমন বলো তো? অর্থাৎ বৃষ্টির জলের তুল্য জল নেই, ছেঁচা জলে বেশিক্ষণ কাজ চলে না, নিজের বলই শ্রেষ্ঠ, অপরের ক্ষমতার উপর নির্ভর না করাই ভালো। অর্থাৎ তুমি বৃষ্টির জলে যতটা তোমার উপকার হবে বা চাষের কাজ হবে, নিশ্চয়ই সেচ দেওয়া জলে, মেশিনের আনা জলে ততটা হবে না। ফলে নিজের ক্ষমতায় যেটা করা উচিত সেটাই ভালো, অন্যের ক্ষমতায় না থাকায় করাটাই কিন্তু ভালো। এবার হচ্ছে জল জোলাপ জুয়াচুরি তিন নিয়ে ডাক্তারি। এই যে জল জোলাপ জুয়াচুরি তিন নিয়ে ডাক্তারি মানে হচ্ছে ডাক্তাররা সাধারণত এই তিনটে বেশিরভাগ ব্যবহার করে থাকে বলে এটা বলে, যে জল থেকে, জোলাপ থেকে, জুয়াচুরি থেকে, এই তিনটে নিয়ে ডাক্তারি বিদ্যা হয় বলে। যদিও সব ক্ষেত্রে এটা সত্য নয়, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সত্য বলে এই প্রবাদটা সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তারপর হচ্ছে জল দিয়ে জল বার করা। জল দিয়ে জল বার করা মানে বুঝতে পারছি কোনো একটা জল জমে আছে, আমি বের করতে পারছি না, আবার জল ঢাললাম, জলটা বেরিয়ে গেল। মানে হচ্ছে শত্রু দিয়ে শত্রুর গুপ্ত মন্ত্রণা জানতে হয়, অর্থাৎ শত্রুদের শত্রুকে বধ করা। মানে মনে পড়ে যাচ্ছে যে কাটা দিয়ে কাটা তোলা প্রবাদটার কথা। ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে সিমিলিয়াস কারাচার, এইভাবে কিন্তু ইংরেজিতে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে জল নেড়ে চোখের বল বোঝা। জল নেড়ে চোখের বল বোঝা মানে অর্থাৎ কথার আওয়াজ দিয়ে অন্যের মনোভাব বোঝার চেষ্টা করা। মানে হচ্ছে জলে যোগ আছে কিনা, জলটা নাড়ালে যোগ কিন্তু কিলবিল করে উঠবে, নড়ে চড়ে উঠবে, তখন বোঝা যাবে কতটা যোগ আছে কি না আছে। ফলে একটু কথা বলে টাচ করে নিয়ে সে আসলে কেমন মনোভাব প্রকাশ করছে সেটা বোঝার চেষ্টা করা। মনে পড়ে যাচ্ছে অন্য একটা প্রবাদ, যে বেড়া নেড়ে গৃহস্থের মন বোঝা। অর্থাৎ বেড়া নাড়লে গৃহস্থ কোন ধরনের বা কী করতে চাইছে না রয়েছে তার কথা শুনে, চিৎকার শুনে কিন্তু বোঝা যাবে। তো হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ, যে পারে সে ভাঙে ঘাড়। খুবই জনপ্রিয় একটা প্রবাদ। অর্থাৎ উভয় দিকেই কিন্তু বিপদ, উভয় সংকট। মানে জলে গেলে তোমার কুমিরে খেয়ে নেবে, ডাঙায় থাকলে বাঘে খেয়ে নেবে। অর্থাৎ আমি কোন দিকে যাব, খুব সমস্যা। অর্থাৎ দুদিকেই বিপদ অর্থে এই প্রবাদটা সাধারণত ব্যবহৃত হয়। এটা খুবই জনপ্রিয় প্রবাদ এবং পরীক্ষায় বহুবার কিন্তু এটা আসতে দেখা গেছে। ইংরেজিতে এই প্রবাদটা সিমিলার প্রবাদ প্রচুর ব্যবহৃত হয়। আমরা জানি যে অন দ্য হর্ন অপে ডিলিমা। অন্যভাবে এই প্রবাদটা ব্যবহৃত হয় যে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। দেখো বন্ধু, তোমরা জানো যে বাংলা প্রবাদ প্রবচনের যে উৎস, তার কারণ, কিভাবে ব্যবহৃত হয়, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রবাদগুলো উঠে এসেছে, তারপর নির্ভর করে আমি ক্লাস করানো শুরু করেছিলাম। এবং একটা সম্পূর্ণ ইউনিক ক্লাস, কোনো ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা সাধারণত তোমরা পাবে না। আজ সেদিক থেকে ছিল আমার বর্গীয় জন নির্মিত যে প্রবাদ প্রবচন আছে তার প্রথম ক্লাস এবং টোটাল 29 নম্বর ক্লাস। আশা করছি বন্ধু আজও কিন্তু এই 29 নম্বর ক্লাসে এসেও তোমাদের মনের ইচ্ছা মতন তথ্য তোমাদের আদান প্রদান করতে পারছি। যে তথ্যগুলো সাধারণত তোমরা জানো না, সেই তথ্য সমৃদ্ধ ক্লাসে কিন্তু আমি তুলে ধরার কিন্তু চেষ্টাটা করছি। যেহেতু বাজার চলতি এরকম কোনো বইও সাধারণত নেই বা এরকম কোনো অনলাইন ক্লাসও তোমরা পাও না, তাই আমার হাজার কষ্ট হওয়া সত্ত্বেও আমি বিভিন্নভাবে তথ্য জোগাড় করে তোমাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করছি। এরপরে হচ্ছে জলে জল বাঁধে। এই যে জলে জল বাঁধে মানে ব্যাপারটা একটু বোঝো। এই যে জলে জল বাঁধে মানে জমিতে যদি একাত্র জল থাকে তাহলে সামান্য বৃষ্টিতে কিন্তু জল দাঁড়ায়। অর্থাৎ জমিতে যদি আগের থেকেই জল থেকে থাকে তাহলে একটু বৃষ্টি হলেই জল দাঁড়ায়। সাধারণত শুকনো জমিতে সহজে জল জমে না। বিষয়টাকে আমাদের, অর্থাৎ জলজমিতে জল জমে, মানে জলে তো মাটিটা ভিজে হয়ে আছে, তার তলায় তো জল আছে, ফলে একটু জলে কিন্তু জল জমে যায়। আর শুকনো জমি হলে কী হয়, জলটা তো শুষে নেয় মাটি, ফলে সহজে কিন্তু জল জমে না। অর্থাৎ যার সামান্য অর্থসঙ্গতি আছে, টাকা পয়সার ক্ষমতা আছে, তার কিন্তু অর্থবান হতে পারে। অর্থাৎ পয়সায় পয়সা আসে, টাকায় টাকা আনে। অর্থাৎ একটু কিছু তোমার থাকলে আরেকটু কিছু কিন্তু বুদ্ধি বেরিয়ে আসে। যদি ঘটে কিছুই না থাকে, সেখান থেকে নতুন কিছু করা কিন্তু খুবই চাপ। ফলে জলে জল বাঁধে, টাকায় টাকা আনে, এগুলো হচ্ছে স্বাভাবিক একটা বিষয় এবং বাস্তবে এর প্রতিফলন আমরা কিন্তু অনেকটাই কিন্তু দেখতে পারি।
এই প্রবাদটাকে ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে ইট নেভার রেইন বাট পোর্টস, এইভাবে কিন্তু ইংরেজিতে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। আশা করছি বন্ধু আজকে জননির্মিত প্রবাদ প্রবচনের ফার্স্ট ক্লাসে তোমাদের তথ্য সমৃদ্ধ একটা ক্লাস উপহার দিতে পেরেছি। তারপর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু